নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার মেরিট লিস্ট কীভাবে চেক করবেন, অ্যাডমিশন কীভাবে নেবেন, প্রেফারেন্স কীভাবে সিলেক্ট করবেন, যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তারা কী করবেন, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বলে রাখবো, অনেকেই ভিডিওতে নিচে কমেন্ট করছেন যে ওনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড কি ওরা জানতে পারছেন না, বুঝতে পারছেন না কী দেবে। তো আমি প্রথমেই বলে দিই, ইউজার আইডি হলো আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময়, ইমেল আইডিটাই কিন্তু আপনার ইউজার আইডি। আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে ফর্ম ফিল আপ করেছিল সেই কিন্তু পাসওয়ার্ডটা নিজের থেকে দিয়েছে, তাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন পাসওয়ার্ডটা কী দিয়েছিল, তো তার কাছ থেকে কিন্তু আপনি জানতে পেরে যাবেন। তো আপনি যদি নিজে ফর্ম ফিল আপ করে থাকেন তো অবশ্যই আপনি তো জানবেন। আর তাছাড়াও যদি আপনি ভুলে যান তাহলে ওখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফরগেট পাসওয়ার্ড করেও আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। সে তেমনভাবেই আপনার ইমেল আইডিটাও আপনার যদি ইউজার আইডিটাও আপনি ভুলে যান, আপনি ফরগেট ইউজার আইডি করে আপনি সেটাও কিন্তু ফিরে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ক্যান্ডিডেটের পোর্টালটা লগ ইন করে রেখেছি। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। তো এখানে মাই প্রেফারেন্স দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যান্ডিডেট 3টা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল 3টা সাবজেক্টে, তো এখানে 3টা সাবজেক্ট 1, 2, 3 আপনারা দেখতে পাচ্ছেন 3টে কিন্তু নাম এসে গেছে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে প্রেফারেন্স সেটাতেই কিন্তু অ্যালটেড দেখাচ্ছে, বাকি দুটোতে কিন্তু দেখাচ্ছে না। তো যেহেতু এই প্রথমটাতেই অ্যালটেড হয়ে গেছে তাহলে কিন্তু এটাতেই এই যে ক্যান্ডিডেট অ্যাডমিশন কিন্তু নিতে পারবে, বাকি দুটোতে কিন্তু আর এলিজিবল হবে না, যেহেতু প্রথম প্রেফারেন্স ফার্স্ট যে প্রেফারেন্সটা দিয়েছিল সেটাই কিন্তু অ্যালোটেড হয়ে গেছে, মানে অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, এখানে লেখাই আছে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড। এখানে কিন্তু অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 18/7/2024 23টা 59 PM। তাহলে 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাডমিশনের ডেট, এরপরে কিন্তু আর অ্যাডমিশন নেওয়া হবে না। আপনি যদি অ্যাডমিশন না নেন তারপরে কিন্তু আর চান্স পাবেন না। তো অবশ্যই 18 তারিখের মধ্যে কিন্তু আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন। তো অবশ্যই লাস্টের দিকে যাবেন না, আজকের দিনটা বাদ দিয়ে অ্যাডমিশনটা নিলেই ভালো হয়। আজকে কিন্তু সার্ভার এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, মাঝে মাঝে গণ্ডগোল চলছে। তো আপনারা যদি আজকে অ্যাডমিশন নিয়েও নেন কিন্তু অনেক সমস্যা হতে পারে, আপনি হয়তো রসিদ ডাউনলোড নাও করতে পারেন। তো রসিদ ডাউনলোড যদি আজকে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে অনেকেই কমেন্ট করছে রসিদ ডাউনলোড করতে পারছে না, অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো এখানে কোনো সমস্যা নেই, আপনি কালকে ওটা আরেকবার লগ ইন করে দেখবেন, আশা করি কালকে রসিদটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে যারা যারা এখনও অ্যাডমিশন নেননি তো আজকের দিনটা ওয়েট করে যান, আপনারা কাল থেকে 1-2 দিনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন। আপনারা লাস্ট তারিখ পর্যন্ত একদম যাবেন না, কারণ লাস্টের দিকেও অনেক সময় প্রবলেম হতে পারে। তো এখানে অ্যাডমিশন নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা কি নেবে, কলেজের নাম সমস্ত কিন্তু এখানে অ্যাডমিশন ফি দেওয়া আছে, টোটাল কোর্স ফি দেওয়া আছে। তো আপনারা সমস্ত কিছুটাই চেক করে নেবেন। এরপরে এখানে টেক অ্যাডমিশন এই অপশানে ক্লিক করতে হবে। তো তার আগে এখানে দেওয়া আছে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, যদি আপনার পেমেন্ট ফেলড হয়, হয়তো টাকা কেটে নিয়েছে সাকসেস দেখায়নি, তো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার পেমেন্ট করতে যাবেন না, আপনাকে 1 ঘন্টা প্রায় ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানেও বলছে বি কেয়ারফুল, আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার যে সিটটা আপনি আপনার যে জন্য যে অ্যালোটেড হয়েছে যে সিটটা, সেটা কিন্তু আপনাকে টাইমের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আপনি যদি না টাইমে অ্যাডমিশন নেন কিন্তু আপনি পরে আর অ্যাডমিশন নিতে পারবেন না। তো এটা এখানে ইনস্ট্রাকশানে বলা হয়েছে। তো এখানে মেন যে বিষয়টা, অনেকেই যারা বলছেন যে ফার্স্ট প্রেফারেন্সের ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই অনেক সমস্যা আসছে, তো আমি সেটা আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই। ধরুন আপনি অনেকগুলো সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, তো সেখানে দেখা গেল আপনি ফার্স্ট প্রেফারেন্সেই কিন্তু আপনি সাবমিট পেয়ে গেছেন, মানে অ্যালোটেড হয়ে গেছেন ফার্স্ট যে নাম্বারটা, যে ফার্স্ট প্রেফারেন্স। তো অ্যালোটেড হয়ে গেলে কিন্তু আপনাকে ওটাতেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আবার এরপরে ধরুন আপনার ফার্স্ট যে প্রেফারেন্স সেখানে আপনার নাম আসেনি, আপনার সেকেন্ড প্রেফারেন্সে নাম এসেছে, কিন্তু আপনি চাইছেন ফার্স্ট প্রেফারেন্সে ভর্তি হতে। তো সেক্ষেত্রে আপনি এখন সেকেন্ড প্রেফারেন্সে যে নাম এসেছে সেটাতে আপনি অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। অটো আপগ্রেডে আপনাকে ইয়েস করে বেরিয়ে যেতে হবে, তাহলে যখন আপনি ফার্স্ট প্রেফারেন্সে আপনি যদি চান্স পান পরবর্তী ক্ষেত্রে, তো আপনাকে অটো আপগ্রেড করে ওটাতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো
বুঝতে পেরেছেন? আপনি সেমভাবে আপনি যদি অনেকগুলো অ্যাপ্লাই করে থাকেন, ধরুন 10, 11, 12টা, আপনি ধরুন 10, 11 নম্বরে আপনি চান্স পেয়ে গেছেন, 1 নম্বরে আপনি পড়তে চাইছেন, তো আপনি 10 নম্বর বা 11 নম্বরে আপনি অ্যাডমিশন নিয়ে নিন, তারপরে অটো আপগ্রেডেশন করে রাখবেন। যখনই আপনি অন্য ওর থেকে হায়ার বা আপনি যদি 1 নম্বরে যখন চান্স পাবেন বা 2 নম্বরে চান্স পাবেন, আপনাকে ওখানে এরকম কংগ্রাচুলেশনস বলে এরকম শো হবে, আপনি অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু আপনার যদি ফার্স্টেই আপনার ফার্স্ট প্রেফারেন্সে নাম এসে যায়, কিন্তু তখন কিন্তু আপনি অটো আপগ্রেডেশন করতে পারবেন না। তো সেটা আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দেবো পারবেন কি পারবেন না, যেহেতু এটা 1 নম্বরেই নাম এসেছে, তো এখানেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন, আপনি এখন অ্যাডমিশন নিতে চাইলে আপনি একটু নিচের দিকে আসবেন, তো এখানে টেক অ্যাডমিশন এই যে অপশানটা আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সিলেক্ট সিট এই অপশানটা দেখতে পাবেন, উপরে ইউনিভার্সিটির নাম, কলেজের নাম, কোন কোর্স, কোন সাবজেক্ট, সমস্ত কিছুই দেখতে পাবেন। এরপরে সিলেক্ট সিট, তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল কাস্ট, আনরিজার্ভড। তো এই বিষয়ে আমি আগে আলোচনা করেছিলাম, শিডিউল কাস্ট আর আনরিজার্ভ দুটো অপশন কেন আসছে। তো ধরুন এই যে ব্যক্তি শিডিউল কাস্ট হিসেবে আবেদন করেছে, তো সেক্ষেত্রে শিডিউল কাস্টে তো সিলেক্টেড হয়েইছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জেনারেল কাস্ট হিসেবেও সিলেক্টেড হয়ে গেছে। তো এই যে ক্যান্ডিডেট যদি চায় শিডিউল কাস্ট হিসেবেও অ্যাডমিশন নিতে পারে আর জেনারেল হিসেবেও অ্যাডমিশন নিতে পারবে। তো যেটাতে অ্যাডমিশন নেবে, তো সেখানে কিন্তু একটা সিট কমে যাবে। ধরুন শিডিউল কাস্টে অ্যাডমিশন নিয়ে নিল, তাহলে শিডিউল কাস্টে যদি 10টা সিট থাকে, তাহলে একটা সিট এনার কমে গেল, তাহলে আর 9টা সিট রইল। সেই রকমই যদি আনরিজার্ভ মানে জেনারেল হিসেবে ভর্তি হয়, সেখানে জেনারেলের যদি 10টা সিট থাকে, তো জেনারেলের আপনার একটা কমে যাবে, মানে 9টা থাকবে। তাহলে আর যদি শিডিউল কাস্টে না ভর্তি হয়, তাহলে শিডিউল কাস্টে তাহলে 10টাই থাকবে, শিডিউল কাস্টের সিট কমলো না, কারণ শিডিউল কাস্টে ভর্তি হয়নি। তাহলে শিডিউল কাস্টে আরও একজন পরবর্তী যখন মেরিট লিস্ট বেরোবে, সেখানে চান্স পেয়ে যেতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, আপনার ইচ্ছে, আপনি শিডিউল কাস্টেও ভর্তি হতে পারেন, আনরিজার্ভ মানে জেনারেল হিসেবেও ভর্তি হতে পারেন। এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনি যদি জেনারেল হিসেবে ভর্তি হন, এখানে এর সঙ্গে কিন্তু স্কলারশিপের কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো ভাবছেন এখানে জেনারেল হিসেবে ভর্তি গেলে আপনি কাস্টের স্কলারশিপ পাবেন না, না, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আপনি যেটা খুশি ভর্তি হতে পারেন। এরপরে সিট সিলেক্টেড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, এখানে কিন্তু নো অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি ফার্স্ট প্রেফারেন্সে কিন্তু সিলেক্টেড হয়ে গেছেন, যে কারণে এখানে ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশনে ইয়েস করতে পারবেন না। তো এটা যদি এই যে ক্যান্ডিডেটের যদি সেকেন্ড প্রেফারেন্স অথবা থার্ড বা ফার্স্ট প্রেফারেন্স বাদে অন্য যে কোনো প্রেফারেন্সে যদি সিলেক্টেড হতো, তাহলে কিন্তু এখানে অটো আপগ্রেডেশনে ইয়েস দিতে পারতো, কিন্তু যেহেতু ফার্স্ট প্রেফারেন্সে সিলেক্ট হয়ে গেছে, তাই এটা নো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এই কিন্তু আর আপগ্রেডেশন করতে পারবেন না। তারপরে এখানে সাবজেক্ট আরে দেখতে পাবে মাইনরে কী কী সাবজেক্ট রেখেছে। দেখার পরে এবারে অনেকেরই প্রশ্ন আছে যে মাইনরে যে সাবজেক্টগুলো ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করে নিয়েছিল, ধরুন এখানে মাইনরে বাংলা আর এডুকেশন এই দুটো সাবজেক্ট সিলেক্ট করেছে, মাইনর 1 বেঙ্গলি আর মাইনর 2 এডুকেশন। তো এখানে অনেকেরই প্রশ্ন যে এই সাবজেক্টগুলো কি আর চেঞ্জ করা যাবে না। তো এই সাবজেক্টগুলো কিন্তু আগের বছর পর্যন্ত ভর্তির প্রসেসটা একটু আলাদা ধরনের ছিল, তো সেখানে কিন্তু কলেজ থেকে এগুলো চেঞ্জ করা 100% চেঞ্জ হয়ে যেত। রেজিস্ট্রেশন যখন হতো তখন তার আগে পর্যন্ত বললে এগুলো চেঞ্জ করা যেত। তো এখন নতুন নিয়ম হয়েছে, তো এখনও আশা করি চেঞ্জ করা যাবে, যতক্ষণ না আপনার রেজিস্ট্রেশন হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আশা করি চেঞ্জ করতে পারবেন। তো এটা টেনশন আপনাকে এখন নিতে হবে না, আপনি ভর্তি হয়ে যান আগে, তারপরে এটা পরে আপনি দেখতে পারবেন। তো এরপরে মেন প্রশ্ন হচ্ছে আপনার মেরিট লিস্ট আপনি কি করে দেখবেন, আপনি কত নম্বরে আপনার নাম আছে। তো মেরিট লিস্ট দেখতে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ছবিটা যেখানটা থাকবে, এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এটা প্রথমে চলে এসেছে, এরপর আবার এখানে ক্লিক করবেন, এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রেফারেন্স লিস্ট, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে এইরকম অপশান দেখতে পারবেন, তো এখানে যতগুলো সাবজেক্টে আবেদন করেছে প্রেফারেন্সগুলো এখানে দেখতে পাবেন, যেহেতু প্রথমেই সিলেক্টেড হয়ে আছে, তো এখানে অ্যালোটেড দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু বলছে মুভ টু হায়ার প্রেফারেন্স, এটাও বলছে মুভ টু হায়ার প্রেফারেন্স। তো এখানে হায়ার প্রেফারেন্সে মুভ হয়ে গেছে, যে কারণে এই দুটো আর সিলেক্টেড হবে না, তো সে কারণে এখানে মুভ টু হায়ার প্রেফারেন্স দেখাচ্ছে, তো এখানে কিন্তু আর চান্স দেবে না। তো এখানে আপনি মেরিট লিস্ট আপনি দেখতে পারেন, ধরুন আপনি এটাতে তো চান্স পেয়েই গেছে, তো এখানে মেরিট লিস্টে আপনি আপনার নাম কততে আছে, আপনি এখান থেকে মেরিট লিস্টের উপরে ক্লিক করলে আপনি মেরিট লিস্ট এখানে খুলে যাবে, আপনি মেরিট লিস্টে যতজন ফর্ম ফিল আপ করেছে ওই সাবজেক্টে ওই কলেজে টোটাল কিন্তু আপনি এখানে লিস্টে নাম দেখতে পারবেন। তো এখানে আপনি একটু জুম করে নেবেন, জুম করে আপনি সমস্ত নাম এখানে দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে কিন্তু প্রথমে যে দিকে দেখতে পাবেন, এখানে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্ষেত্রে কিন্তু নাম একসঙ্গে আছে, এটা কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে ব্যাপারটা কী বলতে চাইছি। তো প্রথম থেকে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি লাস্টের দিকে যাই, এইটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কিন্তু
এটা আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরি, এখানে কিন্তু এসসি এসটি ওবিসি সবাইকে দেখতে পাবেন মেরিট লিস্টে। তো এখানে কিন্তু এসসিও এখানে নাম ঢুকে গেছে, কারণ এসসি থাকা সত্ত্বেও সে কিন্তু জেনারেলেও নাম তার এসে গেছে। আমি আগেই বলেছিলাম ভর্তি হতে গেলে এসসিরা যদি এসসিতেও সিলেক্টেড হয়, জেনারেলেও যদি সিলেক্টেড হয়, তারা যে কোনো একটাতে অ্যাডমিশন নিতে পারবে। সেই রকম এখানে দেখবেন নাম সবারই নাম কিন্তু দেখতে পাবেন, এসসি ওবিসি জেনারেল যারা আগে সিলেক্টেড হয়েছে, যাদের নাম্বার বেশি আছে, তো তারা এসসি হোক আর যাই হোক পরপর লিস্ট ওয়াইজ সিলেক্টেড হয়েছে। তো এখানে আপনারা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমি যখন লাস্টের দিকে যাব তো এখানে আনরিজার্ভড এখানে দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু এসসি এসটি ওবিসি এদের কিন্তু আলাদা লিস্ট আপনি দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন, আর একটু জুম করে নিই, এখানে দেখুন ওবিসি এ ক্যাটাগরি। তো এখানে ওবিসি এ ক্যাটাগরিতে কে কত নম্বরে আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা ওবিসি এ ক্যাটাগরির অপশন, এটা আলাদা করে দেওয়া আছে। এরপরে ওবিসি বি ক্যাটাগরির অপশন, এখানে অনেক স্টুডেন্ট আছে, 14 জন স্টুডেন্ট আছে। তারপরে এখানে এসসি, এটাও এসসি, এখানে এসসি কতজন নাম দিয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন, এখানে 35টা পর্যন্ত আসছে। এরপরে এসটি হচ্ছে 6 জন মাত্র। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এসটি কাস্টে ধরুন সিট আছে, এখানে 6 জন অ্যাপ্লাই করেছে, তো এখানে এসসির সিট সংখ্যা ছিল ধরুন 10 জন, তো সেখানে মাত্র 6 জন অ্যাপ্লাই করেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে লিস্টটা যেটা বেরিয়েছে, এই লিস্টে কিন্তু এই 6 জনেরই নাম থাকবে। তারপরে বাকি যে 4 জন রয়ে গেল, 4টা সিট, সেটা কিন্তু পরবর্তী মেরিট লিস্টে কিন্তু আপগ্রেড হয়ে যাবে, মানে জেনারেল কাস্টে আন্ডারে চলে যাবে, তারা জেনারেল স্টুডেন্টরা কিন্তু ওই সিটের অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ধরুন আপনি জেনারেল কাস্ট হয়ে আছেন, তাদেরকে কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন তারা কত নম্বরের নাম আছে, এখনও যারা সিলেক্টেড হয়নি তারা নামগুলো দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে অনেক সময় তার মাঝখানে যারা এসসি এসটি ওবিসি আছে, তারা কিন্তু এই যে লিস্টের জেনারেলের লিস্টের মাঝখান থেকে কিন্তু অনেক সময় বাদ হয়ে যেতে পারে, তারা এসসি হিসেবে ভর্তি হয়ে যেতে পারে, জেনারেল ওবিসি হিসেবে ভর্তি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মেরিট লিস্টের নাম অনেকটা আগে চলে আসবে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা আপনার বেড়ে যাবে। কিন্তু এই লিস্টে আপনারা নাম আসবে না যারা এখনও পর্যন্ত সিলেক্টেড হননি, তাদের ক্ষেত্রে বলছি। তো এইটা একটা মেরিট লিস্ট দেখবেন এরকমভাবে। এরপর হচ্ছে অ্যালটমেন্ট সিট, এই একটা অপশান, আপনি এখানে অ্যালটমেন্ট সিটের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যালটমেন্ট সিট বেরিয়ে যাবে, কে কতগুলো সিট ছিল, কটা অ্যালটেড হয়েছে, সমস্ত কিছু এখানে ডিটেলসটা দেখতে পাবেন। তো চলুন আমি এখানে একটু জুম করে নিই। এখানে সিট ম্যাট্রিক্স সামারি, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ সিট ভাগ করে দেওয়া আছে, কার কটা সিট। এখানে টোটাল যে সিটটা আছে 151টা, তার মধ্যে আনরিজার্ভডকে দেওয়া আছে 65টা। এরপরে হচ্ছে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইডব্লিউএস সমস্ত কিছু দেওয়া ভাগ করে টোটাল হচ্ছে 151টা সিট। এর মধ্যে অ্যালোটেড হয়েছে এখানে ইডব্লিউএস 0, মানে ইডব্লিউএস কেউ অ্যাপ্লাই করেনি, যে কারণে এখানে 0, একটা এখনও অ্যালোটেড হয়নি। ইডব্লিউএস পিডব্লিউডি এখানে টোটাল সিট একটা, কিন্তু এখানে 0, এখনও পর্যন্ত অ্যালোটেড হয়নি। তার মানে কি এখানে টোটাল সিট আছে 151টা এই সাবজেক্টে। ধরুন এখানে হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে বলছি, 151টা ওই কলেজের সিট আছে, সেখানে অ্যালোটেড সিট হয়েছে মাত্র 66টা, এখনও কিন্তু 85টার সিট রয়ে গেছে। তো এই যে সিটগুলো রয়ে গেছে, এটা কিন্তু এখনও সেকেন্ড লিস্টে আপনারা নাম আসবে। তো আপনি যদি সেই নাম্বারের মধ্যে আপনি ক্যালকুলেশন করবেন, ওই 85 নাম্বারের মধ্যে যদি আপনার নাম এসে যায়, তো অবশ্যই আপনি সেকেন্ড লিস্টে চান্স পেয়ে যাবেন। তো অবশ্যই বলে রাখবো, যারা সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্সের নাম এসে গেছে, আপনারা অ্যাডমিশন নিয়ে নিন, রিস্ক নিতে যাবেন না। অ্যাডমিশন নিয়ে অটো আপগ্রেডেশন অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু যখনই আপনি আপনার ফার্স্ট প্রেফারেন্স বা আপনার পছন্দের যে কলেজটা সিলেক্টেড হবেন, তখন কিন্তু অটো আপগ্রেডেশন আপনি করে আপনি সেই সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এই যে এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে রিমার্কসের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমের যে নামটা, তো এখানে এই রিমার্কসের ঘরটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এখান থেকেও একটা ক্যালকুলেশন করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নামটা মুভ টু হায়ার প্রেফারেন্স, তার মানে এই যে নামটা, এই ব্যক্তিটা কিন্তু হায়ার প্রেফারেন্সে চলে গেছে, মানে এই সাবজেক্টে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবেন না। সেই রকমই 1 2 3 4 এই যে 4টা নাম দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু হায়ার প্রেফারেন্সে চলে গেছে, এরা কিন্তু এই সাবজেক্টে আর অ্যাডমিশন নিতে পারবেন না। তো এইখানে 5 নম্বর দেখতে পাচ্ছেন, এখানে অ্যালটেড দেখাচ্ছে, এ অ্যাডমিশন নিতে পারবে, এ অ্যাডমিশন নিতে পারবে, আর এটা অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম 4টা কিন্তু নাম অলরেডি বাদ হয়ে গেছে, 5 6 7 3টে নাম অ্যালটেড হয়েছে, তারপর আবার মুভ টু হায়ার প্রেফারেন্স 3টে হয়ে গেছে, তারপর আবার অ্যালটেড দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এখানে কতগুলো সিট খালি হয়ে যাচ্ছে, আপনার নাম কিন্তু অনেকটা আগিয়ে চলে আসবে। আপনি যদি দূরেও থাকেন, তো সেকেন্ড লিস্টে আপনার চান্সটা অনেক বেশি, সেকেন্ড মিডল লিস্টে। তো এখানে যতগুলো মুভ টু হায়ার প্রেফারেন্স
আসছে তাদের কিন্তু নামগুলা অন্য কোনো সাবজেক্টে, তারা যেহেতু ফার্স্ট প্রেফারেন্সে অন্য কোনো সাবজেক্টে রেখেছিল, তো সেইখানে তারা সিলেক্টেড হয়ে গেছে, যে কারণে এইখানে মুভ টু হায়ার প্রেফারেন্স আসছে। তো সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এই সাবজেক্টে আর অ্যাডমিশন নেবে না, তো এই সিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু আপনাদের চান্স পেয়ে যাবে। এইরকমভাবে এটা আমি হিস্ট্রি দেখাচ্ছি, এরকমভাবে আপনার সাবজেক্টেও আপনি চেক করে দেখতে পারেন আপনার কতগুলো মুভ টু হায়ার প্রেফারেন্স এসেছে, সেই সিটগুলো কিন্তু আপনার ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখানে এরপরে যে বিষয়টা, এখানে যে অ্যালোটেড হয়ে গেছে, এখানে এই অ্যালোটেডের মধ্যে হয়তো অনেকে অ্যাডমিশন নাও নিতে পারে, তো সেখানে সিটটাও কিন্তু ফাঁকা হতে পারে। তো এখানে যারা ওবিসি আছে বা এসসি এসটি আছে, তারা কিন্তু অন্য এসসি ক্যাটাগরিতে ভর্তি হয়ে গেলে সেখানেও কিন্তু এই সিটটা ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারেন আপনার চান্স কতটা, সেই হিসেবে আপনারা ক্যালকুলেশন করে লাগাতে পারবেন। তার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। তো অবশ্যই আমি আবারও বলে রাখছি, আপনারা যদি সিলেক্টেড হয়ে যান ফার্স্ট মেরিট লিস্টে, তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিন। আজকে নেবেন না, কালকে নিয়ে নেবেন। আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, কাল থেকে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন, তাহলে কাল থেকে কোনো সমস্যা আশা করি থাকবে না। তো বন্ধুরা, আরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর সেই অনুযায়ী আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।